আইন আদালত এবং বিচারের জায়গায় আসতেছিলাম যে সময় এই সরকার ক্ষমতায় আসছে বিএনপি নেতাদের মামলাগুলি বিশেষ করে বেগম খালেদা জিয়ার মামলাটি তা সেই দিনই তুলে নেওয়া হয়েছে। তারেক রহমান সাহেব সবগুলি মামলায় ইন অ্যাবসেন্সিয়া মুক্তি পেয়েছে। শুধু বিএনপির মামলায় তুলে দেওয়া হয়েছে নাকি প্রো ডেমোক্রেসি বা গণতান্ত্রিক আন্দোলনের যত কর্মীরা ছিলেন, যত নেতারা ছিলেন, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে সেগুলো একে একে তুলে সবগুলো না, বিএনপির মধ্যে তৃণমূল লেভেলের অনেকেই হচ্ছে এখনো মামলা তোলা হয়নি বা আস্তে আস্তে প্রক্রিয়াগতভাবে তুলছে। বিএনপির মধ্যে তো বেশি হবেই খালেদ ভাই, কারণ বিএনপি তো সবচাইতে বেশি মামলা দায়ের হয়েছে বিএনপির বিরুদ্ধে, তো বিএনপিরই তো সবচেয়ে বেশি মামলা। না যাই হোক, মানে এই মামলাগুলি কিন্তু ট্রায়াল করে প্রসেস মতো উঠে নাই। আমি জনাব তারেক রহমানটাই বলি ইন অ্যাবসেন্সিয়া, ও গত আদালতে তার সুবিচার পাট নাই বলে ইন অ্যাবসেন্সিয়া এই আদালত তাকে মানে খালাস করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। তার আদালত বিচার প্রক্রিয়া বিষয়ক আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে এর আগে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, এবং আমার কাছে মনে হয় সেই মেরিট দেখেই হচ্ছে আদালত সিদ্ধান্ত নিয়েছে। সেটা প্রসিডিউরাল ভাবেও করা যেত। যাই হোক, আসছি আমি আপনার কাছে, আমি জনাব নুরুল হক নূর আপনার কাছে যেতে চাই। আপনাকে আমরা সম্প্রতি পটুয়াখালী ৩ আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন। বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইন শৃঙ্খলা বাহিনীর, সেটা আমরা দেখেছি। সেটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আমি একটা ড্যাশ রাখলাম, ওই শব্দটা আপনি একটু বসায় নিয়েন। ওইটার মধ্যে থেকে আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেইভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে। মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির, যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনরে। মানে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন, বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন, এবং আপনার মতো করেই আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন, সেটা কেন? মানে ইজ ইট লাইক জনাব নুরুল হক নূর? না, এখানে আমার মনে হয় যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, শামীম ভাইকে, দর্শকদেরকে শুভেচ্ছা যে আপনি হয়তো পুরো ঘটনাটাই জানেন নাই। যেটা হচ্ছিল, আমি আমার বিশেষ করে এখানে পুরনো ঘটনা একটু টানতে হবে। বিএনপি তার মিত্রদের মধ্যে 6 জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির স্থানীয় বিএনপিকে, তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য, যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই। তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকেই, বিশেষ করে গত বছর এই 5ই আগস্টের পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই, প্রথমে আমার জেলায় একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বর শুরুতে, সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন। রোজার ঈদে যখন আমি 10 মিনিট আমার আসন 2টা উপজেলা নিয়ে গলাচিপা 10 মিনিট একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম, সেই খেলার মঞ্চ আগের রাতে ভেঙে দিয়েছেন। আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির 2 জন হওয়ার পরেই আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে, এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন, আমি গিয়েছিলাম বিএনপিরই সাবেক এক নেতা, তিনি মৃত্যুবরণ করেছেন, শেষে আমার সাথে কাজ করেছেন, তো তার একটা স্মরণ সভায়, সেই স্মরণ সভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার 3 কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে, বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা, বগি, চাপাতি, অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গেলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন। তখন আমি সেটি পুলিশকে জানাই, পুলিশ আসে, প্রথমে এসপি পুলিশ পাঠায়, 2 গাড়ি পুলিশ পাঠায়, পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন, তাদের যে প্রস্তুতি, আমরা কিছু করতে পারবো না, আপনি উপরে কথা বলেন। তার মানে উপরে কথা হলো, ওসি বলছে, আমি বুঝছি তাহলে কি করতে হয়। আমি তখন পটুয়াখালীর সেনাবাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম। তারাও 4 গাড়ি আসছে, পুলিশ 2 গাড়ি, সেনাবাহিনীর 4 গাড়ি, 6 গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল, বলছে ভাই তাদের যে প্রস্তুতি, এখানে তারা রাস্তার পাশে ইট নিয়ে অবস্থান করছে, তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, আমরা এখানে কতজন লোক, আমরা আপনাকে এখান থেকে এই পথ দিয়ে নিয়ে যেতে পারবো না, আপনি বরঞ্চ অন্য পথ দিয়ে চলে যান। আমি বলছি কোথায় যাবো? তারা বলছে আপনি উপজেলা শহরে যাবেন না, আপনি জেলা শহরে যান। বলছে আমার বাড়ি উপজেলায়, আমি কেন উপজেলায় যাব? এই জায়গাটুকু কেন জেলাতে? এই জায়গাটুকু আমি যাই নাই, আমি এই জায়গাটুকু দেখতেছিলাম নূর। আমি কিন্তু ঘটনা আমি সেটা বলছি, আমি শেষ করছি, আমি যেটা বলবো, জি বল। হ্যাঁ, আমি বলছি যে শুনেন, যখন রাত্র আপনার 2:15 বাজে, 2:15 রাত্র, তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে। আমি বলছি কেন? আপনারা এই আর্মি আসছেন, পুলিশ আসছেন, নির্বাচন হয় নাই, এখনই যদি এইভাবে পরিস্থিতি হয়, আপনাদেরকে জিম্মি করে, আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে, এখানে বিএনপি একটা বড় দল, সাবেক এমপির গ্রুপ আছে, অন্য আরো নেতা আছে, এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা
কন্ট্রোল করতে না পারেন। আমি একটা জাতীয় নেতা, একটা দলের সভাপতি, এখানে বিএনপিও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে, সেখানে বিএনপির একটা ছোট গ্রুপ, তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না? তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই, আমি বাঁচি মরি, আমি আমার মতো যাই। যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম। তো যাই হোক, মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তারা ফোন দিয়েছে, ভাই আপনি চাইেন না আপনার নিরাপত্তা আগে, আপনার কিছু হয়ে গেলে সেটা আমি একটু ছোট করে বলি নূর, এইটা তো আপনি জাতীয় নেতা, আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন, আপনি প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইছেন, প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য, ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আসে এবং তারা যদি আপনাকে সেখানে এসকর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো, তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো। সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না। এইটা আপনি তখন আমাকে জেলা উপজেলা শহর থেকে ছেড়ে জেলা যেতে বলছে, আমার উপজেলা থেকে ওই পথটা ব্যবহার করতে না বলছে, ওই পথটা আমি কেন পালিয়ে যাব? ওই পথটা ব্যবহার করতে আমার উপজেলা শহর থেকে আমি পালিয়ে জেলায় যাব? আপনার কাছে কি মনে হয়, আপনি আর্মি পুলিশের কাছে, জনাব নূর, আপনি কি আর্মি বা পুলিশের কাছে এই দাবি জানাতে চাইছিলেন যে আপনি ওইখান দিয়েই যাবেন এবং দরকার হলে 10টা 20টা 50টা গুলি করে মেরে তারপরেও যাবেন? মানে এই গত সরকার আমলে হাসিনা সরকার যা করেছে। না, এখানে তো মারামারির তো কোনো কেস হয় না। ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে, আপনারা এখানে পথটা ছেড়ে দেন, কারণ আমার তো রোধ করার তাদের অধিকার নাই। একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন, তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে কেন? আমি কি কাউকে মার্ডার করেছি? আমি কি সেখানে চাঁদাবাজি করতে গেছি? আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি, সেখানে কেন তারা আমাকে অবরোধ করবে? এটাই তো তাদের অপরাধ। আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই? এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই। যেটা আমি বলছিলাম, এখানে জনাব হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন, ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয়, এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি, তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন। তো তাদের কলিগ, সেই সুবাদে ডিসি সাহেব, আমি এর আগেও গত ঈদের সময় আমি এটা এই কমিটির কাজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম। আমি সার্কিট হাউসে ছিলাম, আমি একটু বলি, আমি সার্কিট হাউসে ছিলাম, আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি। ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে, তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে বলছে। এলাকায় তখন একটা বার্তা ছড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীরা তোপের মুখে এলাকায় থাকতে পারেনি। আমি এটা তো করতে পারি না, আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান আছে না। রাইট, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। মানে আপনি কি মনে করেন যে একজন মানে বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন, কর্মরত জেলা প্রশাসক, আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন, এই অভিযোগ আপনি করছেন, তো ভয়াবহ অভিযোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে রেজওয়ানা, আপনি আসিফ নজরুল স্যার, উপদেষ্টা আসিফ নজরুল, রেজওয়ানা, সালেউদ্দিন সাহেব, 3 উপদেষ্টা, জনপ্রশাসক মোখলেস সাহেবকে আমি গত ঈদে, ক্যাবিনেট সেক্রেটারিকে, সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি। এবং এই ডিসির মূলত আশকারাতি, তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে, রাজনৈতিক ভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে, মানুষের কাছে ছোট করতে চেয়েছে, এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে। যেই কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। আমি কেন আমার উপজেলা শহর ছেড়ে আমি জেলা, আমি বুঝতে পারছি। তার মানে কি এই যে পাওয়ার গেমটা চলতেছে, আপনি কি মনে করেন যে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, উনি কি বিএনপির হয়ে পাওয়ার প্র্যাকটিস করছেন, নাকি উনার নিজস্ব যোগাযোগের মাধ্যমে, ওনার স্ত্রীর কথা বললেন, অন্য যোগাযোগের কথা বললেন, এটা কি বিএনপির কে আপনি অ্যাকিউজ করছেন? এখন যেহেতু ধরেন, এটা আপনি জানেন, বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছিয়ে মৌমাছির চাকের মতো লোক থাকে, পদে না থাকলে 5 জন লোক তার পিছনে হাঁটে না। তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সেই সুবাদে তিনি মনোনয়ন চান, এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে, তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি। এবং আমি আপনাকে এইটুকু বলি, এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি, আমি দুপুরবেলা, আমি আপনার এখানে নাম না বললাম, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে, কাজেই আপনারা তাকে থামান। আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না, আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি। এমনকি ওই দিন সন্ধ্যায় চরবিশ্বাস, আমার নিজের ইউনিয়ন, সেখানে বাজারের পাশাপাশি 2টো মিটিং হচ্ছিল, বিএনপির একটা মিটিং, আমাদের দলের একটা মিটিং, সেখানে চেয়ার সরাসরি হয়েছে, হাতাহাতি হয়েছে। সেটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে। এই অভিযোগ তুলে গলাচিপা 10 মিনিট 2 উপজেলায় আমার 17টি অফিস ভাঙচুর করেছে, রামদা দিয়ে কুপিয়েছে, ব্যানার, ফেস্টুন, পোস্টার গুলো ছেড়েছে। আমি বিএনপির শীর্ষ নেতাদেরকে বলেছি আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করুন, কিন্তু দুঃখজনক এই গত কয়েকদিনেও এখন পর্যন্ত একটা তদন্ত আমি দেখি নাই। আপনার কাছে কি কিঞ্চিত মনে হয়, জনমুল নূর, আপনার কাছে কি কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে? হ্যাঁ, হতে পারে, কারণ ধরেন বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলোতে আওয়ামী লীগের সময় দেখেছেন না, একদিকে
নৌকা একজনকে দিয়েছে, আবার স্বতন্ত্র আরেকজনকে ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি যদি জয়লাভ করে আসতে পারো তাহলে ঘরের ছেলে আমরা ওয়েলকাম। এখন একদিকে হ্যাঁ রাজনৈতিক মিত্রতার জায়গা থেকে হয়তো বিএনপি আমাকে এই আসনে তারা সহযোগিতা করার কথা বলেছে, আবার দিকে তাদের দলীয় ক্যান্ডিডেটও মাঠে নামিয়ে আমাকে একটা বেইজ্জতি করার জন্য, লাঞ্ছিত করার জন্য বা হামলা মামলা করার একটা পরিবেশ তৈরি করেছে। এবং আমি যতদূর জানি এটা একটা লোকাল এখানে বড় ধরনের একটা গ্রুপ এবং কেন্দ্রীয় কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। তো এবং এটা বিএনপির আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে। তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে, সেটা তো তারা তো কোনো পদক্ষেপ নেয় নাই, তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে আসছে, এটা তো বাস্তব। এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য। আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন, কখনো কঠোর সমালোচনা করেছেন, বিএনপির বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে। সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন? কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচএম এর সাথেও তুলনা করছেন যে উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থার পরিবর্তন করতেন, আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতেন। অবশ্যই রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায়, নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই, কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে। তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয়, আমরা মানুষের জন্য কি করতে পারছি। আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করেন, 2 বছরের জন্য তারা করে নাই, যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই 2 বছরের জন্য সাপোর্ট দেই নাই। আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন, অনেকদিন ধরে সেটা দেয় নাই, যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত 7-8 বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা 70 বছরেও এই দেশে ছিল না, এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম, যুগপৎ আন্দোলন করেছিলাম, বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আমরা আমাদের দলীয় পজিশন ছেড়ে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের চাপ তৈরি করেছি। এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে, অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক, এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনূস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। সেই ক্ষেত্রে জনাব নূর, একটা কথা আপনি একটু মনে রাখেন তো, ধরেন যদি লন্ডনে বৈঠক না হয়তো, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে, বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে, এখন এটা ফেব্রুয়ারিতে হবে। এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে 2 মাসের বা 1.5 মাসের। এই 2 মাস বা 1.5 মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে, সেইটাও বা কেন মনে হয়েছে? জনাব নুরুল হক নূর, আমরা আপনার কাছে পরে আয়শা একবারে শুনি, একটু আমরা ডক্টর শামীম পারভেজের থেকে ঘুরে আসি। ডক্টর শামীম পারভেজ, আমি এই ব্যাপারটা নিয়ে আপনার মন্তব্য করেছেন আসলে কেন এটা হয়েছে। আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনি বিশ্বাস করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথাও হয়েছে যে লন্ডনের ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা, আমি বলবো না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে যেটা আসলে সে পরে তার এটা একটা কনসিকুয়েন্স সামনে আসতে পারে, সেটা থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য নাকি একটা আলোচনা হয়েছে। কেউ যখন আবার এই কথাটা সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে, কেউ বলতেছেন যে ডক্টর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি করার ব্যাপারটাও চিন্তা ভাবনা করতেছে। এই ব্যাপারে আসলে আপনি কি বলেন? আসলে কি ওরকম কোনো দায় মুক্তি দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের? অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের, তার লোকজনের, মানে এটার কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই 3 উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি, 2জন ছাত্র উপদেষ্টা এবং একজন উপদেষ্টা জনাব খলিলুর রহমান, সেই খলিলুর রহমান সাহেবকে কিন্তু আবার ডক্টর ইউনূস সাহেব পাশে রেখেছেন বিএনপির এই বৈঠকের জন্য। তো এইটা এরকম মনে হইতে পারে কিনা যে কোনো একটা নেগোসিয়েশন হইতেছে, আন্ডার দ্য টেবিল কোনো একটা ডিলিং হইতেছে? না, আমি আপনার সাথে একমত না এই বিষয়ে। আমার কাছে মনে হয় না যে আন্ডার দ্য টেবিল কোনো ডিলিংস এখানে হচ্ছে। বরং আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার একটা দীর্ঘ সময় এক ধরনের সরকারের একটা অংশ ভুল পথে পরিচালিত হচ্ছিল। তারা হয়তো কোনোভাবে মনে করছিলেন বা কোনো অংশ দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন যে একটা লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার প্রয়োজন রয়েছে। যদিও আমরা ডিসেম্বর থেকে জুনের একটা টাইমলাইন বারবার রিইটারেট করা হচ্ছিল, বারবার বলা হচ্ছিল, কিন্তু আমরা এই ধরনের একটা আশঙ্কা করছিলাম যে একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার এক ধরনের অভিপ্রায় রয়েছে। কিন্তু যে কারণেই এক ধরনের হচ্ছে আমি বলবো যে সমঝোতার দরকার ছিল। এবং শুধু এটা বিএনপি না, বিএনপির মতো যারা লাইক মাইন্ডেড অন্যান্য পলিটিক্যাল পার্টি রয়েছেন তারা এবং সিভিল সোসাইটির মধ্যেও, সাধারণ জনগণের মধ্যেও নির্বাচন
নির্বাচন যে আসলেই অনুষ্ঠিত হবে এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিন্তু দ্বিধা এবং শঙ্কা আমরা সে সময় দেখি। ইভেন আমি এক মাসের জন্য বাংলাদেশ গিয়েছিলাম, সেই সময় সাধারণ মানুষের সাথে কথা বলে সেখানকার যারা একাডেমিশিয়ান রয়েছেন, বিভিন্ন সিভিল সোসাইটি মেম্বার রয়েছেন, তাদের সাথে কথা বলে আমার তখনও মনে হয়েছে যে তাদের মধ্যে দ্বিধা রয়েছে যে আসলেই নির্বাচন এই যে নির্ধারিত টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যে হবে কিনা, এবং সরকারের একটা অংশ যে এই নির্বাচনকে ব্যাহত করতে যাচ্ছেন সেই ধরনের আলাপ আলোচনা কিন্তু চলছিল। এখন এই সরকার কি করেছে এবং তার জন্য যে দায়মুক্তি প্রয়োজন কিনা সেই আলোচনায় আমি যেতে চাই না, কারণ এটার আসলে এভিডেন্স আমার কাছে নাই, এবং আমি হচ্ছে নিশ্চিত না যে এই ধরনের কোনো দায় তাদের রয়েছে কিনা। ডক্টর পারভেজ, আমি আপনার আগের অংশটুকু থেকে আমি যদি একটু ছোট করে বলেন যে আসলে নির্বাচনটা দিতে চান না ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের কেউ এরকম বলতেছেন, কিন্তু আমি আবারও পরীক্ষা করে দেখলাম তাদের কেউ কিন্তু এরকম কথা বলেন নাই যে তারা নির্বাচনটা আসলে অনেক সময়ের জন্য পিছায়া বা অনেক পিছনে নিতে চান বা অনেক দিন থাকতে চান, একজনও কিন্তু এরকম বলেন না। কিন্তু বিএনপি বারবার এই সংখ্যা খুব বেশি করে প্রকাশ করছে। এটা অবশ্যই এটা বিএনপি বারবার বলবে কেন? এটা বিএনপি বলার পিছনে তো কোনো কারণ রয়েছে। হঠাৎ করে ফেব্রুয়ারিতে বা এপ্রিলে নির্বাচন দেওয়ার পরে এবং এপ্রিলের পরে ফেব্রুয়ারিতে আসার পরে তো বিএনপি এখন তো বলছে না, কারণ বিএনপি বারবার যেটা বলছে যে আমাদের নির্দিষ্ট করে একটি তারিখ দেন, এবং সেই সময় যেটা বলেছিল যে একটা নির্দিষ্ট তারিখ দিলে সেই অনুযায়ী আমরা নির্বাচনের পথে আমরা যাব। কিন্তু সেই সময় আমরা দেখি যে বাংলাদেশে একটা ক্যাম্পেইন চালু হলো, যেটা হচ্ছে 5 ইয়ার্স ক্যাম্পেইন বলা হয়। আপনি বলতে পারেন, যুক্তি দিতে পারেন যে সরকারের মধ্যে কেউ তো সরাসরি এটা বলেনি, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে একটা বড় ধরনের ক্যাম্পেইন হয়েছে, এবং হচ্ছে আমরা দেখেছি এনসিপির অনেক নেতা এবং এনসিপির সাথে অ্যাফিলিয়েটেড অনেক জায়গা এবং জামাত ইসলামের সাথে অ্যাফিলিয়েটেড অনেক পেজ কিন্তু সেগুলো প্রমোটও করেছে। এ নিয়ে ফ্যাক্ট চেকিং দু একটা অর্গানাইজেশনের কিন্তু রিপোর্টও রয়েছে, যে কারণে বিএনপির মধ্যে এই ধরনের দ্বিধা ছিল। এবং আপনি যখন একটা বড় টাইম ফ্রেম দিয়ে দিবেন এবং সেই টাইম ফ্রেমের মধ্যে নির্দিষ্ট তারিখ থাকবে না যে কবে হচ্ছে তফসিল ঘোষণা করা হবে, কবে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ হবে, কবে নির্বাচন হবে, এই যে একটা রোড ম্যাপ, এই রোড ম্যাপের কিন্তু আমরা কোনো প্রস্তুতি দেখিনি। এবং সেই সাথে সাথেও হচ্ছে নির্বাচন কমিশনও যে হচ্ছে ব্যালট পেপার ঠিক করবে, ভোটার তালিকা ফাইনাল করবে ইত্যাদি কিন্তু প্রস্তুতিও কিন্তু আমরা সেই সময় দেখছিলাম না। তো যে কারণে আমার কাছে মনে হয় যে এই শঙ্কা শুধুমাত্র যে রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে ছিল সেটা না, সেই সাথে সাথে জনগণের মধ্যেও কিন্তু এই শঙ্কা ছিল। এখন ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে সেইটা বলার পরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে নির্বাচনে একটা অস্থিতিশীলতা ছিল সেটা কেটে গেছে। আপনার মনে হচ্ছে একটা শঙ্কার কারণ ছিল। আচ্ছা, এই দুইটা প্রশ্ন একটু আপনাকে করে রাখি। একটা হচ্ছে অর্থনীতি সংক্রান্ত, যে বারবারই আসলে এই কথাটা সামনে আসছে যে জনাব তারেক রহমান লন্ডনে বসবাস করেছেন গত 15 বছর, এখনো লন্ডনে বসবাস করছেন, তার এই খরচ বা বিএনপির এই নেতৃবৃন্দের যে ব্যয় সেটা আসলে কোত্থেকে আসে, কিভাবে এটা আসা হচ্ছে, এবং জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়েও একটা কথা হচ্ছে যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন, এই জন্য তিনি দেশে আসতে পারতেছেন না। এই দুইটা প্রসঙ্গে কি আপনি ছোট করে বলবেন যে জনাব তারেক রহমান লন্ডনে কিভাবে তার ব্যয় নির্বাহ করতেছেন, বা তিনি আসলে এই প্রশ্ন অনেকেই করেন এবং হচ্ছে যে রাইটফুলি এটা অবশ্যই জার্নালিস্টরা করতে পারেন। তো এখন আমরা জানি যে তারেক রহমান যে পরিস্থিতিতে অত্যাচারিত হওয়ার পরে চিকিৎসা গ্রহণের জন্য হচ্ছে দেশ ছেড়ে গিয়েছিলেন, এবং তিনি একটা বড় সময় রাজনীতির বাইরে ছিলেন কয়েক বছর, পরবর্তীতে তিনি রাজনীতিতে অ্যাক্টিভ হন। এখন তারেক রহমানের যে পরিবারের দিকে আমরা তাকাই, সেই পরিবারের হচ্ছে যে তার যে সহধর্মিণী তিনি একজন ডাক্তার এবং তার যে মেয়ে তিনি একজন ব্যারিস্টার, দুজনেই হচ্ছে ভালো চাকরি করতেন যখন লন্ডনে ছিলেন। এবং আমার কাছে মনে হয় তারেক রহমানের জীবন যদি আপনি দেখেন, তার লন্ডনে প্র্যাকটিস শুরু করেছেন, তিনি একটি ফার্মে কাজ করেন, যে লন্ডনে একটা ফার্মে কাজ করেন এই বছর। তো এখন আন্তর্জাতিক একটা ফার্মে কাজ করেন, আমার মনে হয় বছর না তার আগে থেকেই কাজ করেন। তো এখন আমি যেটা বলছি যে আসলে তারেক রহমান এবং তার পরিবার যে জীবনযাপন করেন সেটা কিন্তু অত্যন্ত সাধারণ জীবনযাপন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন প্রথম ওনার সাথে আমার লন্ডনে দেখা হয়, তো সেটা কয়েক বছর আগের কথা, তো লন্ডনের একটি কফি শপে উনি বললেন যে উনি আসবেন, আমি অপেক্ষা করছিলাম। তো তখন উনি যখন আসলেন, উনি একটা পরেছিলেন হচ্ছে একটা লাল জ্যাকেটের মতো যেটা রং চটা, এবং তার যে অ্যাপিয়ারেন্স
তিনি যে পোশাক পরে ছিলেন, তিনি যে ঘড়ি পরেছিলেন, তিনি যে জুতা পরেছিলেন, সেটাতে কিন্তু কোনো ধরনের বিলাস আমি খেয়াল করি। এবং এর মধ্যে আমি দেখেছি যে অনেকে এই ধরনের, যখন ঘড়ি নিয়ে নানা আলোচনা হলো, তখন কিন্তু তার যে ব্যক্তিগত জীবনযাপন নিয়েও কিন্তু আমরা কথা খেয়াল করেছি। তার মানে তিনি যে জীবনযাপন করেন তাতে আসলে খুব বেশি খরচের আমি শুধু জীবনযাপন দেখলে তো কত কিছু, মানে অনেক কিছুই বোঝা যায় না, কারণ যারা রিচ তারা আসলে রিচ দেখাইতে চায় না, কারণ তারা আসলে রিচ। আমরা মানে গরিব লোকদের সেইটা থাকে। আমি যেটা প্রশ্নটা করতে চাই, তারপরও কথা হয়তো বলছেন বা অন্যদের কথা বলছেন যারা খুবই সাধারণ পোশাক টোশাক পরেন, কিন্তু তারপরও হচ্ছে যে তাদের জীবনযাপন দেখে অন্তত আপনি এক ধরনের ধারণা পাবেন। আচ্ছা ঠিক আছে, পোশাক সাধারণ, আমি প্রশ্নটা এইভাবে রিফ্রেশ করি, তিনি তার বাবার পথটাকে অনুসরণ করে বলে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত জীবনে তিনি এই ধরনের বিলাস ব্যাসন তিনি তেমন করেন না বলে খরচও তার পরিবারের তত বেশি হওয়ার কথা না। জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তাদের রোজগার দিয়েই জনাব তারেক রহমান চলতেছেন, তাই তো? না, দেখেন বিষয়টা হচ্ছে, আমি তো আর তারেক রহমানের ফিনান্সিয়াল পোর্টফোলিও মানে বিএনপি থেকে উনি টাকা নিচ্ছেন না, বিএনপি থেকে উনি টাকা নিচ্ছেন না, মানে দলগতভাবে তাকে টাকা দেওয়া হয় না, এই তো ঘটনা। দলগতভাবে টাকা দেওয়া হয় কিনা বা আমাদের বিএনপির মধ্যে বা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের মেকানিজম আছে কিনা সেই বিষয়ে তো আমি দায়িত্বপ্রাপ্ত না। যে কারণে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যদি আপনি অর্থ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের কাছে, যারা এই বিষয়ে ডিল করেন তারা ভালো পারবেন। এই আমি নাগরিকত্বটা নিয়ে কি আপনি একটু বলবেন যে তিনি কি ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক? না, তিনি ব্রিটিশ নাগরিক না বলে আমি জানি। তিনি ব্রিটিশ নাগরিক না বলে আমি জানি, এবং অবশ্যই দেশে ফেরার একটা প্রস্তুতি আমি খেয়াল করছি। এবং এই বিষয়ে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে তিনি কেন দল পরিচালনা করছেন এবং তিনি কেন দেশে ফিরে আসছেন না, এই বিষয়ে সবচেয়ে বেশি কনসার্ন কিন্তু বিএনপির চাইতে বিএনপির বাইরের লোকেরা। এবং আমি এটাও দেখেছি যে বিএনপির দেশের বাইরে থাকলেও তিনি কিন্তু তার সময়ের একটা বড় অংশ তিনি দল পরিচালনা করার জন্য, যতক্ষণ তিনি জেগে থাকেন তিনি মিটিং এবং অন্যান্য কাজের জন্যই দেন। অতএব এই যে ডিজিটাল মিডিয়া নিয়ে আমরা যারা কাজ করি, এই ডিজিটাল মিডিয়ার যুগে এই প্রশ্নটা আমার কাছে খুব একটা রিলেভেন্টও মনে হয় না। কিছু সময় আপনার ফিজিক্যাল প্রেজেন্স হয়তো জরুরি, অবশ্যই কিছু সময় ফিজিক্যাল প্রেজেন্স জরুরি, কিন্তু এই যে একটা গ্লোবালাইজেশন সেই যুগে আপনি রাজনৈতিক দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু দূরে থাকলেও খুব একটা অসুবিধা হয়। পারভেজ, এইটা প্রশ্নটা জরুরতের না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি বিদেশ থেকে এটা পরিচালনা করতে পারতেছি কিনা সেইটারও না, কিন্তু আমার সুযোগ থাকলে, মৃত্যু ভয় না থাকলে আমি দেশে কেন যাব না? তার মানে আমি প্রেফার করতেছি লন্ডনে থাকতে, প্রেফার করতেছি লন্ডনে থাকতে টু বাংলাদেশ, কারণ আমি দেশ পরিচালনা যাবেন না বা দেশে আসছেন না, আসতেছেন না, বিষয় না। ফ্যাক্ট রিমেইন, আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই উনি দেশে ফিরে আসবেন। সেই শীঘ্রইটা তো 10 মাস অলরেডি লেট আছে। যাই হোক, এইটা আপনি তার এমনি কোনো পলিটিক্যাল অ্যাসাইলাম এই জন্য তিনি দেশ ছাড়তে পারতেছেন না এরকম কোনো ঝামেলা যে নাই সেটা, বা তার ব্রিটিশ পাসপোর্ট তিনি আসবেন না ওরকম ঝামেলা যে নাই সেটা জানিয়ে আশ্বস্ত হইলাম আর কি। আমরা জনাব নুরের কাছে আসবো। এখানে আমি একটু নিশ্চিত করা উচিত আপনাকে, সেটা হচ্ছে যে আপনি ব্রিটিশ পাসপোর্টের কথা বলেছেন, সেই বিষয়ে আমি বলেছি যে উনি পলিটিক্যাল অ্যাসাইলামের ব্যাপারে আপনি বলেন না, কিন্তু সেই আইনগত বিষয়গুলো নিয়ে আমি আসলে রাইট অথরিটি না মন্তব্য করার জন্য। ঠিক আছে, আমরা জনাব নুরের কাছে যাওয়ার আগে দক্ষিণ ঢাকার সিটির মানে জনগণের কাছে একটু জানতে চাইছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রিয় দর্শক, তার এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 17% দর্শক এটি সমর্থন করেছেন, শতকরা 83% দর্শক এটি সমর্থন করেন নাই। আমি জনাব নুরুল হক নূর আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি আগের প্রসঙ্গ ধরে মন্তব্য অবশ্যই করবেন এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কিন্তু যে মানে আপনার পেশা, আপনার আয় ব্যয়, গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ কে দেয়। আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার 2বার 3বার ভাঙনের মুখে পড়েছে এইটির জায়গা থেকে। আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই। আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা আপনি কেমনভাবে দেখেন? অনেকে আমাকে এই প্রশ্ন বারবার করেন, আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না, অথচ করেছি। কিন্তু অনেকে বলতে ছাত্রলীগের লোকেরা এইটা নিয়ে আমার উপরে খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস করি নেই মোসাদের সাথে আপনার কি সম্পর্ক, আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন, কি করেন সেটা আমাদের যদি একটু বলেন। জনাব নূর, আপনি স্মিত হাসছেন, আপনার হাসি মুখেই আমরা আগের অনেকগুলো প্রশ্ন হয় উত্তরটা খুব ক্লিয়ার আসে নাই, তো আমি সেটি বলছিলাম যে যেখানে যাই হোক সেদিন পরে ভোট রাতে আমি ওখান থেকে আর কি মুক্ত হই এবং একেবারে আওয়ামী লীগ বিএনপির যেটা হয়তো ক্ষমতার পালাবদল হইলে প্রতিপক্ষের অফিস জ্বালিয়ে দেওয়া, কোপানো,
ঠিক আমার 17টা অফিস সেটা ভাঙচুর করেছিল, 120 জন নেতাকর্মী আহত হয়েছিল। এটা বিএনপি নেতাকর্মীদের জানিয়েছে এবং এর জন্য আমি বিএনপির যে আমার 2 উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমার এগেইনস্টে ছিল, বিষয়টা এমন না, পরিষ্কার করেছি হাসান মামুনের যা রাজনীতি করে সেই অংশটা। আরেকটা কথা আপনি যেটা বলেছিলেন যে আমার রাজনৈতিক পজিশন একটু সরকারের পক্ষে কিংবা বিএনপির পক্ষে, দেখেন আমার নিজের অ্যানালাইসিস থেকে, আমার বুঝ ব্যবস্থা থেকে, আমার জ্ঞান থেকে আমি যেটা সঠিক মনে করি, আমি সেই রণকৌশলে আমার অবস্থান নেই। সেটা তো আপনার কাছে ভুল মনে হতে পারে, আরেকজনের কাছে সঠিক মনে হতে পারে, বাট আমি তো এই প্রত্যেকের কথা চিন্তা করে তো আর আমার রাজনৈতিক অবস্থান আমি ঠিক করি না। আমি এই পর্যন্ত গত 7-8 বছরের মধ্যে আমার সামগ্রিক কার্যক্রম যদি দেশবাসী কিংবা আপনারা মূল্যায়ন করেন, তাতে তো আমার ত্যাগ, আমার সংগ্রাম, আমার আনকম্প্রোমাইজ ভূমিকা, এইটাকে তো আপনারা খাটো করতে পারবেন না। এবং এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে যদি আমরা রাজনীতির মাঠে না আসতাম, যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, 2019 সালে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি রাজনীতিতে না আসতাম, আজকের এই 24-এর গণ অভ্যুত্থান হতো না। গণ অভ্যুত্থান তো আগে হতে পারতো, পরে হতে পারতো। এবং এই গণ অভ্যুত্থানে সাইমুম ভাই যেহেতু চেয়ারম্যানের নিকটের লোক, সে জানে হয়তো কিছুটা আমাদের কি ধরনের ইনভলভমেন্ট ছিল, যে কারণে কিন্তু 19 জুলাই রাতে আমাকে গ্রেপ্তার করেছিল। এমনকি আপনারা দেখেছেন যেখানে গ্রেপ্তার অবস্থায় অনেকে ভয়ে মানে একেবারে পর্যদস্ত হয়ে যায়। আমরা এই প্রিজন ভ্যান থেকেও 1 আগস্ট লোকজনকে এনকারেজ করার জন্য বলেছি যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে। আমরা একেবারেই জীবনকে বাজি রেখেই রাজনীতির মাঠে নেমেছি। কাজে এখন সবাইকে সবসময় তুষ্ট করা আমার রাজনৈতিক কৌশল না। আমার রাজনৈতিক অবস্থানের কারণে দেখুন, যখন আওয়ামী লীগের আমলে আমরা রাজনীতি করেছি, আমাকে সমর্থন করেছে বিএনপি, জামাত। সবাইকে তো আপনি তুষ্ট করবেন না, কিন্তু নিজ দলের লোকদের তো তুষ্ট করবেন। একটু বলি, নিজ দলের একটু বলি যে আমি যখন আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী বিরোধী রাজনীতি করেছি, সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপির লোকেরা সাপোর্ট করেছে, জামাতের লোকেরা, সমস্ত এন্টি আওয়ামী লীগের লোকেরা। আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই, এখন বিএনপির রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে, অন্যান্য দল তাদের রাজনীতি করছে। এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত। কাজে এখন অনেকে তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে, তাদের পজিশনটা এনসিপি এখন যারা তৈরি করছে, এদের অনেকেই তো আমার সাথে ছিল, আমার সাথে কাজ করেছে, আমার কর্মী ছিল, তারপর তারা বড় জায়গায় গিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি, সম্মান করি, তারা আরো বড় জায়গায় যাবে। কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে খড়ি তো আমার হাতে, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি ধরে রাখতে পারি না আমার অনেক কর্মীকে, নেতাকে, এটা একটা বাস্তবতা আছে। কারণ আমরা যখন রাজনীতিটা করেছি, আমরা বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে করেছি। আমাদের দলে এমপি ছিল না, মন্ত্রী ছিল না, তারা কিন্তু যারা আপনার দল থেকে চলে গেছে তাদের মধ্যে অনেক অংশই আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ করেছেন, এর মধ্যে আর্থিক বিষয়টা একটা বড় অভিযোগ। এটা যদি আপনি একটু বলতেন, ক্লিয়ার করতেন। এখানে রাইট, এটা হচ্ছে আমার নেতা কর্মীরা এইটা ওইভাবে বলে নাই, হয়তো দু একজন বলতে পারে না জেনে। এইটা মূলত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই কথাগুলো বলা হয়েছে। এটা একটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার, যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন। খালেদ ভাই, আপনি অনেক সিজন রাজনীতিবিদ, আপনি আমার যাই বলেন, আপনাকে আমি সম্মান করি। আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন। তো দেখেন তারেক রহমান চলে কিভাবে, এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাসা করে, আমি মনে করি এটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুঝ মানুষের মতো কথা। তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে, তারেক রহমান বাংলাদেশের একাধিকবার 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল। সে তো ফকির মিসকিনের ছেলে না, আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না, একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে। তাহলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য আছে কিছু, তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামেও চলা লাগে না, আমি যেটা মনে করি। তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি তারেক রহমান বিতর্কিত করা? ওই যে দেশ থেকে মানুষ বলে, আপনি কি বলতে চাইছেন এই কোশ্চেনগুলি আমরা করব না? মানে সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি, সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি টাকা আসমান থেকে পড়ে? আমি বলছি এই প্রশ্নটা আপনার না, এটা তো আপনার অডিয়েন্সের অনেকে। আমাদের দেশের মানুষ আমারও প্রশ্ন, আমার রাজনৈতিকভাবে আসলে অসচেতন। আমারও প্রশ্ন। ওকে, আপনার থাকবে, আপনি যদি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমি মনে করি তারেক রহমান উত্তর দিতে কমফোর্টেবল, জি এটা কমফোর্ট ফিল করবে। কিন্তু কিছু মানুষ কিন্তু ইন্টেনশনালি ওই যে বলে তারেক রহমান মনোনয়ন বেচে, এই করে সেই করে, মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য। তো এই জন্য বলছি এটা তারেক রহমানের বেলায় না, ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি। আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফারেনহোলস, তিনি এই বর্তমান আকিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল। প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল। একটা মিটিং এ প্রসঙ্গক্রমে বলছিল দে আর সেইং তারেক রহমান ইজ কানেক্টেড উইথ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টুপ এরকম বলছিল। তখন আমি ওনাকে বুঝাইলাম যে দেখো, এগুলো তো একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তারেক রহমানকে বিতর্কিত করার জন্য। কারণ
বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক, এবং এমনও বলছিল, আর অনেক কথা বলছিল, আমি এখানে বলতে পারছি না। আমি যদিও বিএনপি করি না, কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি, কারণ আমরা মনে করি এটা তো আমাদের দেশের জন্য একটা ব্যাড বার্তা যে আমাদের দলের শীর্ষ আপনার আয় ব্যয় পেশা নিয়ে যদি একটু বলতেন। জি জি, রাইট রাইট, এই যে আমার আয়ের কথা। হ্যাঁ, দেখেন আমি 2 বছর ধরে আমি আয়কর দেই। তো এখন ধরেন আমি তো রাজনৈতিক দলের নেতা, আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াবো, ইউটিউবে দিয়ে বেড়াবো যে আমি এই খাতে আমি আয় করি, আমি এটা করি। তারপরে আমি বলি না, আমি তারপরে জিজ্ঞেস করছি, আমি বলছি এটা যে আমি 2 বছর ধরে ট্যাক্স দেই, সেখানে আমার একটা বাৎসরিক আয় আমি দেখেনি একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় 70-80 হাজার টাকার মতো, 1 লাখ টাকার মতো আসে, তার বেশি আসে কোনো কোনো মাত্রে। আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টক শো করি, এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয়। আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক, আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন, আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই মাসের ঘের আর কৃষি খাত দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয়। আমি তো চরাঞ্চলের ছেলে, গ্রামের ছেলে, আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে, সেখানে আমার সেখানে ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে। আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, তারা আমাকে 3 লক্ষ টাকা সম্মানী দেয়। তাহলে আমার তো নিজে যেহেতু চলি, আমি রাজনীতি করি, স্বাভাবিকভাবেই তো আমার তো একটা আমি আপনাকে বলি জনাব নূর, গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতে চেয়েছিল, তারা কোনো রকম প্রশ্নই তারা নিত না। যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার, যেমন শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনার বাইরের আর যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি, তাদের কিসের সাথে, মানে তারা কিসের সাথে জড়িত, মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে, এই প্রশ্নটা করা একটা অস্বাভাবিক যে হ্যাঁ তাদের কাছে টাকা আসতেই থাকবে, ব্যাপারটা তো এরকম নাই হতে পারে। তারাও এই ধরনের প্রশ্নে এই ধরনের কথাই বলতে, এই ধরনের কথা আমি শুধু এই জায়গাটার মধ্যে থেকে এটা, আপনার এই প্রশ্ন আমি শুনেছি, আপনি ওই সময় শেখ পরিবারের লোকজনকে এই কোশ্চেনটা করেছেন। আমি বলছি যে এটা আপনার না, ধরেন আপনি টেলিভিশনের মাধ্যমে দর্শকদের জানাচ্ছেন, কিন্তু কিছু যেটা আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কে আজীবন তুলবে। আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দিই। 2টা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা, 2 হচ্ছে আবার এটা নেন কিনা, এটা ছোট করে বলেন। গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে, সেটা থেকে আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ? আমি বরঞ্চ আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারে না থেকে, সরকারের সহযোগিতা ছাড়া, একেবারে অত্যন্ত প্রতিকূল সময়ে যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে, বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি, সেটা বড় বড় পার্টি সহ আপনি দেখেন তাদের ইতিহাস। বাংলাদেশে আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা স্রোতের বিপরীতে লড়াই সংগ্রাম করে 0 থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি। তো আমার দলের যেহেতু আমি সভাপতি, বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মাইর খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো। আমি কিভাবে করতাম, আমাদের কিছু ওয়েল উইশার তারা হেল্প করতো, আমরা নিজেরা কিছু দিতাম। এবং আমি এইটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশের মানুষ, বিদেশের মানুষ যারা দেখছে, যদি 5টা মানুষ যদি প্রুভ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি, সে সেটা মিসইউজ করেছে, রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু আগে ছাত্রলীগ গুজব চালাইতো, দেখেন শুনেন, এইটা করে। এখন আবার আমি বলি ভাই একটু বলি যে দুঃখজনক যে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্র দলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ নূরের চামড়া তুলে নেবো আমরা। তাও খুব হাসি জাগে, ছাত্রলীগ এই স্লোগান দিত, এখন আমাদের ছাত্র দলের সহযোদ্ধারা যাদের সাথে একসাথে জুলাই আন্দোলন করেছি তারা ওই স্লোগান। তার মানে গণ অধিকার পরিষদ থেকে আপনি টাকা নেন না, তাই তো? আমি টাকা নেই না, আমাদের কোন নেতারাই দলের তো বলতে গেলে টানপ্রনের মধ্যে চলতে হয়, কারণ আমাদের তো এরকম শিল্পপতি নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সবসময় টানপ্রনের মধ্যে দিয়ে চলতে। অনেক সময় যে আমরা মালিকের সাথে কথা বললেও জানতে পারবেন ঠিকঠাক মতো আমরা ভাড়া অনেক সময় দিতে কষ্ট হয়। ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি সত্যি সত্যি, মানে ওইটা আপনাকে গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠছিল, ছাত্রলীগের ওরা যখন কথা উঠছিল তখন আমি প্রশ্ন করছিলাম, আবারও একটু প্রশ্ন করি, আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল? ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে, তিনি কি ইসরায়েলের লোক? আচ্ছা শুনেন, এটা এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন, এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত 4 থেকে 5টা প্রোগ্রাম আমি কথা বলেছি। তো এটা হচ্ছে ন্যারেটিভ এবং এটা হচ্ছে মানুষকে আপনার হেয় করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা। অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম, দেন তাকে কিল করো। সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসা, আমরা এটা পরিষ্কার করেছি। সো এই বিষয় নিয়ে আমি তো, আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে, আমি তো সেটা বলবো না। তো আমি